এডুকেটামের অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তোমরা জানো যে আমাদের চ্যানেলে রাজ্যের যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা তার বিভিন্ন সিরিজ চলছে। তো তোমাদের আজকে কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স পার্ট 3 এই সেশনটা নিয়ে এসেছি। তার আগে বলে দিই যে তোমরা অলরেডি যারা পার্ট 2 পর্যন্ত দেখেছো কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স, যেটা গ্রুপ সি সিলেবাসে তোমাদের রয়েছে, তোমাদের সিলেবাস দেখাবো। তো তাতে যেটা রয়েছে যে কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স, যেখান থেকে খুব হাই চান্স আছে কোয়েশ্চেন আসার, আজকে আমাদের হবে পার্ট 3। ক্লিয়ার? তো আমাদের আজকের সেশনে যা হবে সেটা তোমাদের একটু দেখিয়েও দিই। যদি গ্রুপ সি সিলেবাস দেখো, তো গ্রুপ সি সিলেবাস দেখো কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স, এই দেখো এখানে রয়েছে কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স। তো তোমরা যদি আমরা একটু দেখে নিই না, দেখো কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স, তো এখানে রয়েছে, গ্রুপ ডি সিলেবাসে নেই। তো এটার আমরা পার্ট 2 করে দিয়েছি, পার্ট 3 আজকে করব। তোমরা অনেকেই এর অ্যান্সার দিচ্ছ এবং পার্ট 3টা তোমরা আমার সাথে করতে থাকো। তোমাদের কত মার্কস আসবে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, অ্যাজ ইউজুয়াল যেটা তোমরা করে থাকো, আমাদের খুব ভালো লাগে বিষয়টা। চলো আমরা আজকে শুরু করি নাম্বার 1 1 নম্বর কোয়েশ্চেন থেকে। তার আগে একটা বলে দিই, এর সম্পূর্ণ যে পিডিএফ তোমরা অবশ্যই পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে, তোমরা যুক্ত হয়ে যাবে, সেই টেলিগ্রাম চ্যানেল ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে পুরো পিডিএফটা তোমরা পেয়ে যাবে। চলো আজকের কোয়েশ্চেন শুরু করি। নাম্বার 1 আজকের 1 নম্বর কোয়েশ্চেন। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মানে আরবিআই অফলাইন পেমেন্টের জন্য কোন নতুন প্রযুক্তি বা সুবিধা চালু করার কথা ঘোষণা করেছে? আমি ইংলিশ ভার্সানটা তোমাদের দিয়ে দিয়েছি। 4টি অপশান দেখো, ক্রিপ্টো পে, মেটা ওয়ালেট, ইউপিআই 1 2 3 পে, নাকি ডাইরেক্ট গোল্ড পে। দেখো খুব ভালো কোয়েশ্চেন। যেহেতু কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, তোমাদের সিলেবাসে ডাইরেক্ট কারেন্ট অ্যাফেয়ার্স নয়, কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স, তো তোমাকে কিছু বিষয়, এইসব বিষয় জানতে হবে। তো প্রথম কথা দেখো, এখানে বলছে আরবিআই একটা অফলাইন পেমেন্টের সুবিধা করেছে, তাই তো? তো সেটা অফলাইন যে পেমেন্টটা সুবিধা করেছে, কোন নতুন প্রযুক্তি বা সুবিধাটা চালু করেছে? এখানে ক্রিপ্টোপে 4টি অপশান আছে। তো এর যে উত্তরটা হবে সেটা হচ্ছে ইউপিআই 1 2 3 পে, এটা উত্তর হবে। এবার দেখো এখান থেকে আর কি কি কোয়েশ্চেন আসতে পারে অ্যাজ এ স্ট্যাটিক জিকে হিসাবে। দেখো কি কি আসতে পারে। প্রথম কথা, এই যে আরবিআই যে সংস্থাটা, তোমরা জানো যে সমস্ত যে ব্যাংক আছে তার রেগুলেটরকে আরবিআই, তো সমস্ত ব্যাংকের রেগুলেটর আরবিআই, এটা একটা নাম্বার 1 কোশ্চেন। আচ্ছা, তারপরে দেখো এই যে ইউপিআই 1 2 3 পে, এটা অফলাইন পেমেন্টের ক্ষেত্রে এই সুবিধাটা করেছে। যাদের ফিচার ফোন রয়েছে, ফিচার ফোন, ইউপিআই এর সঙ্গে তোমরা সকলেই পরিচিত, তো ফিচার ফোনে তোমার ইউপিআই 1 2 3 পে এর সাহায্যে তুমি অফলাইন পেমেন্ট করতে পারবে। এবার স্যার কতখানি পেমেন্ট করতে পারবে বা কত দূর তার লিমিট? দেখো একজন ব্যক্তি দৈনিক এর লিমিট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 1 লাখ। এটা আগে অনেক কম ছিল, এখন বাড়িয়ে দেওয়া হয়েছে 1 লাখ এর দৈনিক লিমিট। আর যদি আমি ওয়ান টাইম ট্রানজাকশান করতে চাই তাহলে সেক্ষেত্রে সীমা যেটা সেটা 10,000 করে। ঠিক আছে? আমি যদি একবার পাঠাই তাহলে 10,000, এরকম দৈনিক যদি পাঠাই তাহলে সর্বোচ্চ সীমা আমার 1 লাখ। আর ওয়ান টাইম যদি করতে চাই একবার, সেক্ষেত্রে 10,000 আমি পাঠাতে পারবো, তার বেশি পাঠাতে পারবো না। কারণ ব্যাপারটা বোঝো, এটা হচ্ছে একটা অফলাইন পেমেন্টের মাধ্যমে নতুন একটা প্রযুক্তি, তাই তো? তো এর মাধ্যমে আমি এটা করতে পারি। যার দেখো দৈনিক যে সীমা সেটা হচ্ছে 1 লাখ, আর ওয়ান টাইমের ক্ষেত্রে সেটা হচ্ছে জাস্ট একবার তুমি পাঠাতে পারো, সেটা হচ্ছে যে 10,000, তার বেশি তুমি ওয়ান টাইমে পাঠাতে পারবে না, এর বেশি। ক্লিয়ার? আচ্ছা, এবার তাহলে উত্তর কি না? উত্তর হলো অপশান সি। এবার পাশাপাশি স্যার যদি আমি বাকি অপশানগুলো দেখি, দেখো ক্রিপ্টোপে, ক্রিপ্টো কারেন্সি, বিটকয়েন, এর নাম তোমরা শুনে থাকবে, যেটা সরাসরি অবৈধ নয়, আবার সরাসরি তুমি বলতে পারো যে লিগাল যে বিষয়টা, লিগাল টেন্ডার, সেটাও নয়। ঠিক আছে? ভারত সরকার এগুলোকে কি মানে না, ভারত সরকার এগুলোকে ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেট হিসাবে মানে। কি মানে? ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেট হিসাবে মানে। তার উপর সরকার আবার 30% ট্যাক্সও নেয়। ক্লিয়ার? তো সেটা তো ক্রিপ্টো কারেন্সি, ক্রিপ্টো পে, তো এটা তো এখানে অ্যান্সার হবে না, যেহেতু আমি বললাম এর মধ্যে একটা বৈধ অবৈধর প্রশ্ন আছে। তো সেক্ষেত্রে বৈধ অবৈধ মানে ইন দ্য সেন্স বললাম লিগাল টেন্ডার, সরকারি লিগাল টেন্ডার, বা পুরোপুরি অবৈধ নয়, এই বিষয়টা বললাম। তো সেটা এখানে হচ্ছে না। মেটা ওয়ালেট বিষয়টা এখানে নয়, আর ডাইরেক্ট গোল্ড পে সেটাও হবে না। তাহলে অফলাইন প্রযুক্তিতে বা অফলাইন পেমেন্টের ক্ষেত্রে আমি ব্যবহার করব কি? ইউপিআই 123। তার বেশ কিছু যে শর্ত, 10,000 ওয়ান টাইম, দৈনিক মানে দিনে সর্বোচ্চ 1 লাখ, এইগুলো আমি পেমেন্ট করতে পারবো। আশা করি বোঝালাম। কোশ্চেনটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। আচ্ছা, আরবিআই বলে দিলাম, আরবিআই এর হেডকোয়ার্টার কোথায়? তোমরা পারলে অবশ্যই উত্তর দিও। আমি আগেই অনেক সেশনে তোমাদের বলেছি আরবিআই এর হেডকোয়ার্টার কোথায়, তোমরা পারলে উত্তর দিও। চলো আমরা আজকের সেকেন্ড কোশ্চেন আসার আগে একটা ছবি দেখে নিই। সেই ছবিটা একটু দেখে নাও। দেখো এখানে দিয়ে দিয়েছে যে ছবিটায় কি দিয়েছে দেখো তো, না ছবিটায় দিয়েছে তোমার যে দেখো নো ইন্টারনেট, কোনো ইন্টারনেট নয়, পেমেন্ট সাকসেসফুল, আরবিআই একটা ছবি দিয়ে দিয়েছি। ক্লিয়ার? আশা করি বোঝাতে পারলাম। তো যাব আমরা দেখো নেক্সট 3 নম্বর, 2 নম্বর কোয়েশ্চেন।
দু নম্বর কোশ্চেন বলছে পশ্চিমবঙ্গের কর্মসাথী প্রকল্পের মাধ্যমে বেকার যুবক যুবতীদের ব্যবসা বাণিজ্য করার জন্য কত টাকা পর্যন্ত সরকারি ঋণ দেওয়া হয়? যারা বাংলা পড়তে সমস্যা হচ্ছে তারা ইংলিশটা পড়ে নাও একবার, যাদের ইংলিশে, তো সেইটা তুমি পড়ে নেবে অবশ্যই। আচ্ছা, তো তার পাশাপাশি একটা বলে দিই, এই যে সমস্ত বিষয়ের না টেলিগ্রামে তোমরা পিডিএফ পেয়ে যাবে, আমি আগেও বলেছি শেষেও বলে দেবো, তো টেলিগ্রামে সমস্ত পিডিএফ পেয়ে যাবে, তোমাদের কোনো টেনশনের কিছু নেই। অনেকেই জানতে চাইছো যে কী করে পিডিএফগুলো পাবো, তো পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। দেখো, আগে সেশনটা ভালো করে এনজয় করো আর ভালো করে পরীক্ষার জন্য পড়ো। চারটি অপশন দেখো, 2 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা নাকি 5 লক্ষ টাকা। তো কর্মসাথী প্রকল্প, এটা তোমাদের জানতে চাইছে পশ্চিমবঙ্গ সরকারের একটা প্রকল্প। তাহলে প্রশ্নটা আগে করার আগে বুঝি এর থেকে স্ট্যাটিক ফ্যাক্টই আসতে পারে। দেখো, কর্মসাথী প্রকল্প, যে প্রকল্পটা কবের প্রকল্প না, কর্মসাথী প্রকল্প হচ্ছে সরকারের 2020 অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের 2020 একটা প্রকল্প হচ্ছে কর্মসাথী প্রকল্প। কি প্রকল্পতে আছে না, বেকার যুবক যুবতীদের জন্য সরকার কিছু সাহায্য করবে, মানে ঋণ দেবে, যাতে করে তুমি নতুন করে এন্টারপ্রেনিয়রশিপ খুলতে পারো, নতুন করে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারো সেইটা। তো এবার প্রশ্ন হচ্ছে কত লাখ টাকা পর্যন্ত সরকার ঋণ দেবে, এরকম একটা আছে। তো এখানে উত্তর যেটা হবে সেটা সরকার 2 লাখ টাকা পর্যন্ত তোমাকে ঋণ দিতে পারে। 2 লাখ টাকা পর্যন্ত সরকার তোমাকে ঋণ দেবে, যে তোমরা যাতে করে ব্যবসা শুরু করতে পারো, কোনো বাণিজ্য এন্টারপ্রেনিয়রশিপ শুরু করতে পারো এই কর্মসাথী প্রকল্পের মাধ্যমে, যেটা পশ্চিমবঙ্গ সরকারের একটা প্রকল্প। তোমাদের মনে রাখতে হবে প্রকল্প রিলেটেড যে কোয়েশ্চেন, স্কিম রিলেটেড যে কোয়েশ্চেন, সেগুলো কিন্তু ইকোনমিক অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে। ক্লিয়ার? তো প্রশ্নের উত্তর কি? অপশান এ। চলো আমরা একটু ছবি দেখে নিই। ছবিটার মাধ্যমে দেখো পশ্চিমবঙ্গ সরকারের কর্মসাথী প্রকল্প স্কিম, আমি একটা পশ্চিমবঙ্গ সরকারের লোগো সহ তোমাদের বিষয়টা বুঝিয়ে দিয়েছি। দেখো, লোগো সহ তোমাদের দেখিয়ে দিয়েছি এটা। ক্লিয়ার? চলো আমরা যাব নেক্সট 3 নম্বর কোয়েশ্চেন। তার আগে একটা বলে দিই যে আমাদের একটা 15টা প্র্যাকটিস সেটের পিডিএফ রয়েছে। আমি যে আজকে যে সেশনটা করাচ্ছি তার পিডিএফ নয়, এটা আমাদের 15টা প্র্যাকটিস সেটের একটা পিডিএফ রয়েছে, একটা বই রয়েছে, অনেকেই তোমরা নিয়েছো, এবং বইটা নেওয়ার জন্য তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ করলে আমাদের টিম তোমাদের জানিয়ে দেবে যে এই প্র্যাকটিস সেটটা তোমাদের 150 রুপিস তুমি যদি পে করো, তাহলে 15টা প্র্যাকটিস সেটের সি এবং ডি কে লক্ষ্য রেখেই আমাদের এই পুরো 15টা সেট করা হয়েছে। যারা যারা পেতে চাও, সামনে পরীক্ষা এসে গেছে, তোমরা মন দিয়ে পড়াশোনা করো। আর যারা প্র্যাকটিস করতে চাও আমাদের সাথে, এডুকেটামের সাথে, তোমরা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো এবং হোয়াটসঅ্যাপ করবে, বাকিটা আমাদের টিম জানিয়ে দেবে। চলো আজকে 3 নম্বর কোয়েশ্চেন আসার আগে, এই হচ্ছে আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম। তোমরা যারা যারা আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হতে চাও, তো তারা ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে, এই যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো আছে, তো ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাবে। এই হচ্ছে নাম্বার, তোমাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় তোমরা অবশ্যই এই নাম্বারে SMS করবে বা কল করবে। ক্লিয়ার? তো চলো আমরা যাব এরপরে 3 নম্বর কোশ্চেন। তো আজকে 3 নম্বর কোশ্চেন কি আছে দেখো, ভারত সরকার কোন প্রকল্পের মাধ্যমে দেশের সব গ্রামে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে? তাহলে ভারত সরকারের একটা উদ্যোগ, যেখানে সরকার সমস্ত দেশের যত গ্রামে উচ্চগতির ব্রডব্যান্ড পৌঁছে দেওয়ার জন্য একটা প্রকল্প নিয়েছে। 4টি প্রকল্পের নাম তোমাদের দেওয়া আছে দেখো, PMWANI, গ্রাম ব্রডব্যান্ড মিশন, ভারতনেট নাকি ডিজিটাল ইন্ডিয়া মিশন। প্রত্যেকটা ডিসকাস করব, খুব ভালো করে মন দিয়ে শুনো। তাহলে আমাদের ভারতবর্ষের মোস্ট অফ দ্য গ্রামে ব্রডব্যান্ড পৌঁছানো সরকারের একটা লক্ষ্য। তো সেই লক্ষ্য পূরণ করার জন্য সরকার ঠিক করছে যে এদের ব্রডব্যান্ড পৌঁছে দেবে। কিন্তু কি প্রকল্প নিয়েছে? তার জন্য যে সরকার প্রকল্পটা নিয়েছে সেটা হচ্ছে অপশান সি, ভারতনেট। তো ভারতনেট এই প্রকল্পের মাধ্যমে তারা হচ্ছে সমস্ত ব্রডব্যান্ড ইন্টারনেটে পৌঁছে দেবে। ঠিক আছে, তো ইন্টারনেটে যে ব্রডব্যান্ড পৌঁছে দেবে তার স্পিড মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 2 থেকে 20 Mbps এরকম স্পিডে পৌঁছাবে। প্রায় 6 লাখ মতো গ্রাম এবং পঞ্চায়েত এই এলাকায় ব্রডব্যান্ড পৌঁছানো সরকারের লক্ষ্য। তার জন্য এই প্রকল্প সরকার নিয়েছে ভারতনেট। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো 2011 সাল এই ভারতনেট যেটা, তো তার নাম ছিল হচ্ছে NOFN। ভালো করে মনে রাখবে, NOFN, ন্যাশনাল, এই ফুল ফর্মটা বলে রাখছি, ন্যাশনাল অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক। ঠিক আছে, তো 2011 সালে নাম ছিল ন্যাশনাল অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক, কিন্তু 2015 সালে এটার নাম করা হলো ভারতনেট।
তো যার মাধ্যমে গ্রামে গ্রামে ব্রডব্যান্ড পৌঁছানো লক্ষ্য, ব্রডব্যান্ডকে পৌঁছানো, ইন্টারনেট কানেকশন পৌঁছানো আমাদের লক্ষ্য, যেটা ভারত সরকারের একটা প্রকল্প। ক্লিয়ার? আমি পুরো বলে দিলাম 2011 সালে এর স্কিমটার নাম কি ছিল, 2015 সালে কি নাম হয়েছে পুরো বলে দিলাম। এবার বাকি যদি দেখি PMWA1, এটা যে স্কিমটা, এই স্কিমটার লক্ষ্য হচ্ছে কি বলতো না, গ্রাম বা পিছিয়ে পড়া যে সমস্ত গ্রামে সেখানে যে সাশ্রয়ী যে মূল্যে সেখানে যে হটস্পট আছে না, হটস্পট পাবলিক প্লেসে যে হটস্পট আমরা যে ইন্টারনেট ব্যবহার করি হটস্পট ইউজ করে, তো সেইটা হচ্ছে এই স্কিমের সঙ্গে, যার সঙ্গে ব্রডব্যান্ড কানেকশানের কোনো মিল পাচ্ছ না, সেটা হচ্ছে না। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে গ্রাম ব্রডব্যান্ড মিশন, এটা হবে না। আর ডিজিটাল ইন্ডিয়া মিশন, এটা তো হবেই না, কারণ ডিজিটাল ইন্ডিয়া মিশন 2015 প্রকল্প, যেটা গোটা ভারতবর্ষকে ডিজিটালাইজ করার বিষয়টা, তো সেটা এখানে হচ্ছে, এখানে পার্টিকুলার ব্রডব্যান্ড ইন্টারনেট বলছে, তো তখন এখানে ভারত নেট, এইটা কিন্তু তোমার উত্তর হবে, মানে অপশান সি এখানে উত্তর হবে। ক্লিয়ার? বোঝানো গেল? এইটার সঙ্গে এটার পার্থক্য আশা করি বোঝাতে পারলাম। চলো এবার আমরা একটু ছবির মাধ্যমে দেখি। ছবির মাধ্যমে দেখো ভারত নেট, দ্য ব্যাকবোন অফ ডিজিটাল ইন্ডিয়া, মানে ডিজিটাল ইন্ডিয়ারই ব্যাকবোন বলতে পারো, তো সেটাই হচ্ছে ব্যাকবোন, যেটা হচ্ছে ওয়ার্ল্ড লার্জেস্ট রুরাল ব্রডব্যান্ড কানেক্টিভিটি প্রজেক্ট ইউজিং অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার ইউজ করার মাধ্যমে আমরা ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে লার্জেস্ট কী করবো, ব্রডব্যান্ড কানেকশন গ্রামে গ্রামে পঞ্চায়েতে পৌঁছে দেবো, এটাই সরকারের প্রকল্প। ক্লিয়ার? চলো আমরা 4 নম্বর কোয়েশ্চেনে আসি। 4 নম্বর কোয়েশ্চেন দেখো, সম্প্রতি প্রকাশিত মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স মানে MPI যাকে বলে, সেই অনুযায়ী ভারতের কোন রাজ্য দারিদ্র্য দূরীকরণে সবচেয়ে দ্রুত উন্নতি করেছে? এবার দেখো ভালো করে প্রশ্নটা বোঝো, যে একটা ইন্ডেক্স, সেই ইন্ডেক্স পাবলিশ করছে যে দারিদ্র্য দূরীকরণে কোন দেশটা সাম্প্রতিক ইতিহাস, কোন রাজ্যটা সাম্প্রতিক ইতিহাসে সব থেকে উঠে আসছে, এইটা তোমাদের জানতে চেয়েছে। তো এটা তো কারেন্ট অ্যাফেয়ার্সের একটা কোয়েশ্চেন, তার সাথে সাথে দেখো যেহেতু ইকোনমি আমাদের কন্ডিশন দাঁড়িয়ে আছে, ইকোনমিক কন্ডিশনের উপর দাঁড়িয়ে আছে এটা, মানে পভার্টি দূরীকরণ, তো সেটাও একটা, দুটোকে পাঞ্চ করে করা হয়েছে কোশ্চেনটা। ক্লিয়ার? তো এই ইন্ডেক্স অনুযায়ী কোন রাজ্যটা রিসেন্ট সময়ের দারিদ্র্য দূরীকরণে সবচেয়ে দ্রুত উন্নতি করেছে? 4টি অপশান তোমাদের দেওয়া আছে, অলরেডি পড়ে নিয়েছো। দেখো এর উত্তরটা কি হবে বলো তো, না উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। রিসেন্ট তুমি 1-2 বছরের হিস্ট্রি যদি দেখো বা তুমি যদি রিসার্চ করো, দেখবে যে উত্তরপ্রদেশ সবথেকে মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্সে উপরে উঠে আসছে। এবার স্যার প্রশ্ন এখানে, কেরালা তো আমাদের দেশের মধ্যে সবথেকে কম দারিদ্র মানে পূর্ণ রাজ্য, মানে দারিদ্রতা যেখানে সবথেকে কম, দারিদ্র্যমুক্ত রাজ্য, দারিদ্র্যমুক্ত রাজ্য, তো হ্যাঁ অবভিয়াসলি কেরালা, কিন্তু আমি কি বলেছি সম্প্রতি উন্নতি করছে, তাহলে উন্নতি করছে বললে ইউপি উত্তর হবে, কিন্তু ওভারঅল দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে দারিদ্রতা কম কোন রাজ্যে, সেটা হচ্ছে কেরালা হবে। বোঝা গেল কেরালা কেন হবে, উত্তরপ্রদেশ কেন হবে। এবার বাকি যে অপশানগুলো রয়েছে দেখো, বাকি অপশানগুলো তো অবভিয়াসলি বিষয় হচ্ছে না, তো এই দুটোর মধ্যে একটু কনফিউশন হতে পারে, তো উত্তর কিন্তু এখানে কি উত্তরপ্রদেশ হচ্ছে এখানে উত্তর হবে, যেটা হচ্ছে রিসেন্টলি উঠে আসছে। পাশাপাশি দেখো মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স, এই একটা ইন্ডেক্স তাই তো, মানে যেটাকে বলি কি MPI। এই MPI ইন্ডেক্সটা কোন সংস্থা প্রকাশ করে? পরীক্ষা যদি খুব টাফ কোশ্চেন আসে, এই ধরনের কোশ্চেন আসতে পারে, কোন সংস্থা এটা প্রকাশ করে MPI ইন্ডেক্সটা, তো সেটা মনে রাখবে নীতি আয়োগ। নীতি আয়োগ যেটা আমাদের সরকার, যে সরকারের যে বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে কাজ করে ভারত সরকারে, তো সেই নীতি আয়োগ যারা হচ্ছে এই MPI ইন্ডেক্সটা বার করে বা MPI ইন্ডেক্সটা প্রকাশ করে। বোঝানো গেল? তাহলে এখান থেকে আমি 3 থেকে 4টে স্ট্যাটিক তোমাদের ইনফরমেশন বললাম, প্রত্যেকটা ইনফরমেশন মাথায় রাখবে যাতে তোমাদের সুবিধা হয়। চলো আজকের নেক্সট চলে আসি। নেক্সট কোয়েশ্চেন বলছে, পশ্চিমবঙ্গের কোথায় সম্প্রতি সিলিকন ভ্যালি IT হাব গড়ে তোলার কাজ দ্রুত গতিতে শুরু হয়েছে? এখন পশ্চিমবঙ্গে সিলিকন ভ্যালি IT হাব গড়ে তোলার কাজ, ব্যাপারটা বুঝতে পারছো, পশ্চিমবঙ্গ যেহেতু রাজ্যটার নাম, তো 4টি অপশান এখানে দেওয়া আছে দেখো। তো সল্টলেক সেক্টর 5, নিউ টাউন, বানতলা নাকি হলদিয়া, কোথায় সিলিকন ভ্যালি IT হাব গড়ে তোলার দ্রুত গতিতে কাজ চলছে, তাই তো? এবার তোমাদের মনে হতে পারে পশ্চিমবঙ্গের রাজ্যে এইসব IT হাব গড়ে তোলার কাজ বর্তমানে চলছে কি আদৌ, তোমাদের মনে অনেকে সন্দেহ হতে পারে। তো হ্যাঁ এটা চলছে, এটা একটু পুরানো প্রজেক্ট, তো মোটামুটি এর উত্তর যেটা হবে সেটা হচ্ছে নিউ টাউন, রাজারহাট ওই সাইডে 2018 থেকে শুরু হয়েছে এটা, ঠিক আছে, IT হাব গড়ে তোলার কাজ, যেটা অ্যাজ অফ তুমি মনে রাখো যে জানুয়ারি 2026 এর রেকর্ড অনুযায়ী, যেখানে এখনো পর্যন্ত 42টা কোম্পানি অন্তর্ভুক্ত হয়েছে, 42টা কোম্পানি অন্তর্ভুক্ত হয়েছে এখানে। আর এখানে চলছে 2018 থেকে এই সিলিকন ভ্যালি IT হাব গড়ে তোলার কাজ। তোমরা জানো যে IT হাবের যথেষ্ট ভূমিকা আছে ভারতের অর্থনীতিতে, রাজ্যের অর্থনীতিতে এদের যে কন্ট্রিবিউশন,
তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে চলছে 2018 থেকে প্রজেক্ট, যেখানে 42টা কোম্পানি অলরেডি নথিভুক্ত করেছে বিষয়টা। তো কোথায় হচ্ছে স্যার? নিউ টাউন, রাজারহাটের ওই সাইডে হচ্ছে। যারা ওই দিককার আছো তারা অবশ্যই জানো, যারা জানো না তারা একটু জেনে নাও, উত্তরটা হবে রাজারহাট নিউ টাউন। ক্লিয়ার? যেখানে সিলিকন ভ্যালি আইটি হাব গড়ে তোলার কাজ চলছে পশ্চিমবঙ্গে। চলো বাকিগুলো হবে না, কিন্তু তার পাশাপাশি দেখো হলদিয়া। হলদিয়া কি জন্য গো? পেট্রোকেমিক্যাল শিল্পের জন্য বিখ্যাত, জানো নিশ্চয়ই। পেট্রোকেমিক্যাল শিল্পের জন্য হলদিয়া মেদিনীপুরে বিখ্যাত। ক্লিয়ার? চলো আমরা একটা ছবি দেখে নিই। তো ছবি যদি দেখে নিই আমরা, দেখো ছবিটা যদি দেখি তাহলে কি আছে। তো ছবি এখানে নেই, চলো আমরা 6 নম্বর কোশ্চেনে আসি। 6 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতে এক দেশ এক কর, ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, এই ধারণাটি কোন কর ব্যবস্থার সাথে যুক্ত? এটা আগেও একবার করেছি। ওয়ান নেশন ওয়ান ট্যাক্স ভারতের কোন কর ব্যবস্থার সাথে যুক্ত? অপশন দেখবো একটু, সেটা হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, ইনকাম ট্যাক্স এবং তার পাশাপাশি হচ্ছে প্রপার্টি ট্যাক্স। চারটে অপশানের মধ্যে ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, দেখো ওয়ান নেশন ওয়ান ট্যাক্স এটা তোমরা বিভিন্ন বিজ্ঞাপন, টেলিভিশন, রেডিও, ইন্টারনেট, বিভিন্ন বিজ্ঞাপনের ক্ষেত্রে এটা দেখে থাকবে ওয়ান নেশন ওয়ান ট্যাক্স। যখন ওয়ান নেশন ওয়ান ট্যাক্স বিষয়টা আসবে তোমার মাথা সঙ্গে সঙ্গে ক্লিক করা উচিত কি বলো তো, যে উত্তর কি হবে? অবভিয়াসলি জিএসটি। কি উত্তর হবে? জিএসটি হবে তোমার উত্তর। এই যে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, এইটা হচ্ছে জিএসটি। এবার দেখো জিএসটি থেকে কি কোশ্চেন আসতে পারে, তাহলে ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, জিএসটি উত্তর হলো। আচ্ছা এরপরে দেখো, এই যে জিএসটি এটা ডাইরেক্ট ট্যাক্স না ইনডাইরেক্ট ট্যাক্স, এটা একটা কোশ্চেন আসে। তা উত্তর হবে স্যার ইনডাইরেক্ট ট্যাক্স, তাই তো? আচ্ছা এবার স্যার জিএসটি তাহলে কবে লাগু হয় ভারতবর্ষে, কবে থেকে লাগু হয়? সেটা লাগু হয় মনে রাখবে যে 1 জুলাই 2017। 1 জুলাই 2017 থেকে জিএসটি গোটা ভারতবর্ষে লাগু হয়। এটা একটা ইনডাইরেক্ট ট্যাক্স, অপ্রত্যক্ষ কর। তো জিএসটি যখন স্যার লাগু হয় তখন ভারতের অর্থমন্ত্রী কে ছিল? এটার উত্তর হচ্ছে অরুণ জেটলি স্যার। অরুণ জেটলি স্যার ছিলেন তৎকালীন দিনে ভারতের অর্থমন্ত্রী, মানে সেই সময় ভারতের অর্থমন্ত্রী। আর একটা প্রশ্ন তোমাদের বলে দিই, যে জিএসটি ডে কবে পালন করা হয়? এটা পরীক্ষা এসেছে। জিএসটি ডে তাহলে কি হবে স্যার? 1 জুলাই। 1 জুলাই ন্যাশনাল ডক্টরস ডে, 1 জুলাই জিএসটি ডে পালন করা হয়। তাহলে 5 থেকে 6টা কোশ্চেন আমি বলে দিলাম। তো এটা হচ্ছে একটা ইনডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ। বাকি দেখো কর্পোরেট ট্যাক্স, ইনকাম ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স, এরা সবই ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ে। তো সেটা তো হবে না। ওয়ান নেশন ওয়ান ট্যাক্স সমস্ত ইনডাইরেক্ট ট্যাক্সগুলোকে এক ছাদের তলায়, এক ছাতার তলায় নিয়ে আসা, তাই তো? তো উত্তর হবে জিএসটি। দেখো অপশন আমি তোমাদের দিয়ে দিচ্ছি। যাব আমরা পরের কোশ্চেনে। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায়? বিশ্ব ব্যাংক মানে ওয়ার্ল্ড ব্যাংক, তো ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায়? এই দেখো ওয়ার্ল্ড ব্যাংকের ছবি, তার সদর দপ্তর সহ ছবি দিয়ে দিয়েছি। কিন্তু ছবি দেখে তুমি তো বলতে পারবে না চারটের মধ্যে কোনটা অ্যান্সার, কারণ লেখা নেই এখানে, তাই না? তো দেখো বিশ্ব ব্যাংকের যে সদর দপ্তর সেটা হচ্ছে ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসিতে হচ্ছে বিশ্ব ব্যাংকের সদর দপ্তর, তোমাকে এটা মনে রাখতে হবে, ঠিক আছে? তার পাশাপাশি ওয়াশিংটন ডিসিতে আর একটা সদর দপ্তর, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আইএমএফ। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এবং ওয়ার্ল্ড ব্যাংক দুটোর হেডকোয়ার্টারই তোমার কিন্তু ওয়াশিংটন ডিসি। ক্লিয়ার? এবার বাকি অপশানগুলো দেখবো। জেনিভাতে স্যার হেডকোয়ার্টার এমন কোনো দপ্তর আছে? হ্যাঁ স্যার আছে। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আছে, WHO আছে, মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তার হেডকোয়ার্টার জেনিভাতে আছে। ইউএনএ নিউ ইয়র্কে হেডকোয়ার্টার আছে ইউনাইটেড নেশন, যেটাকে তোমরা রাষ্ট্রপুঞ্জ বলো, রাষ্ট্রসংঘ বলো, সেইটা হচ্ছে নিউ ইয়র্ক। আর প্যারিসে হেডকোয়ার্টার তো স্যার এটা মনে রাখতেই হবে, সেটা হচ্ছে ইউনেস্কো। ইউনেস্কোর হেডকোয়ার্টার হচ্ছে কোথায়? না প্যারিস। তাহলে বাকি যে অপশান, সেই অপশান অনুযায়ী বাকিদের যে উত্তর, সেই বাকি অপশান অনুযায়ী কী কী হতে পারে সংস্থা, সেটা আমি বলে দিলাম। আর এই প্রশ্নের উত্তর হবে ওয়াশিংটন ডিসি। ক্লিয়ার? আশা করি বোঝাতে পারলাম। চলো আমরা যাব 8 নম্বর কোশ্চেনে। পশ্চিমবঙ্গ সরকারের ঐক্যশ্রী প্রকল্প কোন শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য নির্দিষ্ট? এটাও একটি পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প বলতে পারো। তো পশ্চিমবঙ্গ সরকারের এটা যে প্রকল্প, সেই প্রকল্পটা বলছে কোন শ্রেণীর জন্য, স্পেশালি কোন শ্রেণীর জন্য এই প্রকল্পটা। আচ্ছা আগে প্রকল্পটা কোন শ্রেণীর জন্য বলার আগে, চারটি অপশান দেখার আগে আগে বলে দিই যে ঐক্যশ্রীর যে প্রকল্প, সেই ঐক্যশ্রীর প্রকল্পটা পশ্চিমবঙ্গ সরকারের 2019-এর একটি প্রকল্প। 2019-এর একটা প্রকল্প। ক্লিয়ার? এবার দেখো এটা মেনলি ছাত্রছাত্রীদের করা হয়েছে, কিন্তু কোন শ্রেণীর? মেনলি সংখ্যালঘু সম্প্রদায়ের যারা কমিউনিটির বা মাইনরিটি কমিউনিটির মধ্যে যারা পড়ে, তো সেই সমস্ত ছাত্রছাত্রীদের পড়াশোনা ম্যাট্রিকের পর প্রি ম্যাট্রিক বা ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক, মানে বিভিন্ন ক্লাসে, উঁচু ক্লাসে বা একেবারে নিম্ন স্তর থেকে উঁচু ক্লাস পর্যন্ত যে পড়াশোনার জন্য সরকার এই শ্রেণীর মানুষদের বা এই শ্রেণীর ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করে, যাতে করে তারা পড়াশোনাটাকে চালিয়ে যায়, মাঝপথে পড়াশোনা ছেড়ে না দেয়, তাদের শিক্ষার উন্নতি ঘটুক। সেই জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য পশ্চিমবঙ্গ সরকারের এই প্রয়াস ঐক্যশ্রী প্রকল্পের মাধ্যমে 2019 সালে ঐক্যশ্রী প্রকল্প। বাকি অপশানগুলো তো হচ্ছে না। তো ভালো করে তোমাদের মনে রাখবে যে SC ST সহ বিভিন্ন আরও যে মাইনরিটি কমিউনিটি আছে, তো তাদের ছাত্রছাত্রীদের পড়াশোনার
উন্নতির জন্য এই প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের। দেখে নাও, ঐক্যশ্রী স্কলার, দেখো পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপ প্রোগ্রাম মাইনরিটি স্টুডেন্টস। ক্লিয়ার? চলো নেক্সট, পরের প্রশ্ন, 9 নম্বর কোয়েশ্চেন আজকের। 2025 সালের জিডিপি গণনার জন্য ভিত্তি বছর বা বেসিয়ার কোনটাকে ধরা হয়? দেখো, জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, তাই তো, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি যেটাকে আমরা বলে থাকি। তো এই যে জিডিপি, আমরা 2025 সাল, তো 2025 সাল সবে পার করে এলাম, তো তার জিডিপি গণনার জন্য কোন বছরটাকে আমরা বেস ইয়ার ধরবো? দেখো, এটা বেস ইয়ার ধরতে হয়, কি বলতো না, কোনো একটা বছরকে নির্দিষ্ট করে তবে আমরা আজকে যে সালে দাঁড়িয়ে আছি, তো তার আমরা কি নির্ণয় করি, সে কতটা অর্থনৈতিক দিক থেকে কতটা আপ হয়েছে বা ডাউন হয়েছে, পজিটিভ সিগন্যাল না নেগেটিভ সিগন্যাল, সেটা আমরা নির্ণয় করি। তো বেস ইয়ার 2025 সালে যখন আমরা জিডিপি নির্ণয় করি, তো সেক্ষেত্রে বেস ইয়ার যেটাকে ধরা হয় সেটা হচ্ছে ভারত সরকারের পক্ষ থেকে ঠিক করা হয়েছে 2011-12। 2011-12টাকে বেস ইয়ার ধরা হয়, যার দেখে 2025-এর জিডিপি কাউন্ট করা হয়। ক্লিয়ার? এর আগে অবশ্য ধরা হতো 2004-2005, একে বেস ইয়ার ধরা হতো আগে। এখন সরকার চেঞ্জ করেছে 2011-12টাকে বেস ইয়ার ধরে আমাদের ভারত সরকারের জিডিপি আপ না ডাউন, পজিটিভ না নেগেটিভ, সেটা কিন্তু আমরা মেজারমেন্ট করি। এবার স্যার সবই তো বুঝলাম, যে স্যার বলুন তাহলে জিডিপি বিষয়টা কি, এটাও তো ব্যাপার। তো জিডিপি স্যার বিষয়টা বুঝতে পারছি না, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট আপনি বললেন, ঠিক আছে, বাট জিডিপি জিনিসটা কি না, জিডিপি জিনিসটা একটা শর্টভাবে বুঝে রাখো তোমরা বিষয়টা, যে ধরো বছরের একটা নির্দিষ্ট সময়, মানে তুমি একটা বছর ধরে নাও, ক্লিয়ার, একটা বছর ধরে নাও, একটা নির্দিষ্ট সীমা ধরে নাও, মানে ধরো ভারতবর্ষ, তাহলে ভারতবর্ষের মতো একটা নির্দিষ্ট সীমার মধ্যে একটা বছরে যতটা পরিমাণ প্রোডাক্ট উৎপন্ন হবে এবং পরিষেবা, তার যে টোটাল মানি ভ্যালু, আর্থিক ভ্যালু, সেইটাকেই বলা হয় সেই স্থানের সেই বছরের জিডিপি। ক্লিয়ার? তাহলে কোনো একটা আর্থিক বছর ধরে নাও, কোনো একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড ধরে নাও, কোনো একটা নির্দিষ্ট এলাকার মধ্যে ধরে নাও, সেখানে যে সমস্ত পণ্য বা পরিষেবা উৎপন্ন হবে তার মানি ভ্যালু, প্লাস পরিষেবা, পণ্য প্রোডাকশান হলো তার মানি ভ্যালু, আর পরিষেবার মানি ভ্যালু, দুটোকে যোগ করলে যে টোটাল মানি ভ্যালু হয় সেটাই হচ্ছে জিডিপি। যেটা যদি তুমি 50%ও বুঝতে পারো তাহলে মোটামুটি তোমার কাজ চলে যাবে। তো সেইটাই বেস ইয়ার ধরা হয়, যে 2011-12 বেস ইয়ারকে ধরে 2025 সালের জিডিপি কাউন্ট করা হচ্ছে। ক্লিয়ার? তো চলো আমরা যাব পরের এতে যাব আমরা 10 নম্বর কোয়েশ্চেন। ভারতে ডিজিটাল পেমেন্ট প্রসারের জন্য কোন সংস্থা ইউপিআই তৈরি করেছে? তো ডিজিটাল পেমেন্টকে যদি আমাদের ত্বরান্বিত করতে হয় বা আরও বেশি প্রচার বা প্রসার করতে হয়, তাহলে ইউপিআই যে সংস্থা, আমরা জানি ইউপিআই তৈরি করা হয়েছে, কিন্তু কোন সংস্থা ইউপিআইয়ের সঙ্গে তোমরা সকলেই পরিচিত। ক্লিয়ার? তো কোন সংস্থা ইউপিআইটা তৈরি করেছে? 4টি অপশান দেখো, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, এনপিসিআই, নীতি আয়োগ নাকি আরবিআই, 4টে সংস্থা দেওয়া আছে। দেখো দেখো ফোনপে, গুগল পে সব দেওয়া আছে না, ফোনপে, গুগল পে, ভীম, পেটিএম, দেখতে পাচ্ছ? তো কোন সংস্থা এইগুলোর হেডে আছে? যেমন ধরো যত ব্যাংক আছে না, তো ব্যাংকের রেগুলেটর কে করে, মানে ব্যাংকের ওপরে কে বসে আছে? আরবিআই। তেমনি এই যে ইউপিআই যত দেখতে পাচ্ছ তোমরা, বিভিন্ন প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছ, তো তাদের রেগুলেটর কেউ না কেউ থাকবে, অবভিয়াসলি থাকবে। তো সেই রেগুলেটরটা কি না, সেই রেগুলেটর হচ্ছে এনপিসিআই, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। এরা রেগুলেট করে এই পুরো যে ইউপিআই তৈরি করেছে, সেই ইউপিআইটাকে এরাই রেগুলেট করে এবং এরাই বানিয়েছে, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। এটা কবে স্যার? 2008 সালে এনপিসিআই প্রতিষ্ঠিত হয় বা এস্টাবলিশড হয় কবে? 2008 সালে। আর হেডকোয়ার্টার এর মুম্বাই হেডকোয়ার্টার। ওকে, মুম্বাই এনপিসিআই হেডকোয়ার্টার 2008-এ এস্টাবলিশড হয় এবং ইউপিআই সংস্থা তৈরি করেছে এই এনপিসিআই। ক্লিয়ার? বাকি অপশান দেখি। দেখো, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ভারত সরকারের, নীতি আয়োগ ভারতের থিঙ্ক ট্যাঙ্ক, ভারতবর্ষ মানে ভারত সরকারের যে থিঙ্ক ট্যাঙ্ক, তো সেটা হচ্ছে নীতি আয়োগ। আর আরবিআই তো আমি আগেই বললাম সমস্ত ব্যাংকে রেগুলেটর করে, ব্যাংক যত ব্যাংক আছে সেই ব্যাংকের মাথায় উপরে কে বসে আছে? আরবিআই। ক্লিয়ার? তো বাকি সংস্থাগুলো বলে দিলাম, এখানে ছবি তোমাদের দেখিয়ে দিয়েছি, আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। চলো আজকের 11 নম্বর কোয়েশ্চেন আসি। পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে একটি পরিবার বার্ষিক কত টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা পায়? এটা তোমরা পরিচিত, কমন কোয়েশ্চেন। স্বাস্থ্যসাথী কার্ড সম্পর্কেও তোমরা পরিচিত, তাই তো? দেখো, স্বাস্থ্যসাথী কার্ডের একটা ছবি আমি তোমাদের দিয়ে দিয়েছি, দেখো স্বাস্থ্যসাথী কার্ডের দেখো ছবি একটা দিয়ে দিয়েছি, এরকম টাইপের দেখতে হয়, তাই তো? তো দেখো, প্রত্যেকটা পরিবার তাদের চিকিৎসার জন্য বার্ষিক কত টাকা পায় না, প্রতিটা পরিবার চিকিৎসার জন্য বার্ষিক 5 লক্ষ টাকা পায়। স্যার স্বাস্থ্যসাথী এই যে প্রকল্পটা পশ্চিমবঙ্গ সরকারের, স্যার কবে প্রকল্প না, এটা স্যার 2016-র প্রকল্প।
স্বাস্থ্যসাথী। ক্লিয়ার? তো স্বাস্থ্যসাথী যে প্রকল্পটা সেটা 2016 প্রকল্প, যেখানে এই যে কার্ডটা ইস্যু হয়, মেনলি ইস্যু হয় হচ্ছে বাড়ির যে প্রধান মহিলা, সেই মহিলার নামে ইস্যু হয়। যদি মহিলার অনুপস্থিত তখন আদার্স বাড়ির যে গার্জিয়ান অবস্থায় আছেন তো তার নামে ইস্যু হয়। মেনলি ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য মহিলার নামে ইস্যু হয়ে থাকে। ক্লিয়ার? তো সেই জন্য মহিলার নামে ইস্যু হয়, প্রথম শর্ত এটা, বাকিগুলো আদার্স হবে। তো এখানে হচ্ছে 5 লক্ষ টাকা পর্যন্ত তোমার বার্ষিক চিকিৎসার জন্য স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে হয়ে থাকে। তোমরা জানো অনেকেই তার ফেসিলিটি পেয়ে থাকো। চলো আমরা 12 নম্বর কোয়েশ্চেনে আসি। বিশ্বের কোন দেশ সম্প্রতি ব্রিক্স গোষ্ঠীর সদস্য হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বা যোগ দেয়নি? দেখো, ব্রিক্স যে সংস্থাটা ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা এ পর্যন্ত স্যার ঠিক আছে, ক্লিয়ার। কিন্তু এই গোষ্ঠীতে আরও বেশ কিছু দেশ যোগদান করেওছে, যার জন্য ব্রিক্সের যে এখন বর্তমান মেম্বার, মানে আমি বর্তমান বলছি মানে ভিডিওটা যখন রেকর্ড করছি অ্যাজ অফ ফেব্রুয়ারি 2026 ফেব্রুয়ারি মাসে রেকর্ড যখন করছি, তখন হচ্ছে ব্রিক্সের মেম্বার সংখ্যা হচ্ছে 11। ক্লিয়ার? তো তার মানে এখানে 5টা দেশ আছে, আর নিশ্চয়ই 6টা দেশ যোগদান করেছে। এবার প্রশ্ন হচ্ছে, একটা দেশকে যোগদান করার কথা বলা হয়েছিল, সে কিন্তু প্রস্তাবটা ফিরিয়ে দিয়েছে। 4টি অপশানের মধ্যে কোনটা হবে? তো ভালো করে মনে রাখবে, কিন্তু উত্তরটা হবে আর্জেন্টিনা। আর্জেন্টিনা কিন্তু এই প্রস্তাবটা কি হয়েছে, ফিরিয়ে দিয়েছে, ব্রিক্স গোষ্ঠীতে সে যোগদান করেনি, তাই তো? তো আর্জেন্টিনা কোন কন্টিনেন্ট বা কোন মহাদেশের দেশ? দক্ষিণ আমেরিকা কন্টিনেন্টের দেশ হচ্ছে আর্জেন্টিনা। তোমরা জানো যে আর্জেন্টিনার বিখ্যাত ফুটবলার মেসির নাম তো তোমরা জেনেই থাকো, তো সেই আর্জেন্টিনা থেকে তিনি আসেন। তো সেই আর্জেন্টিনার কথা বলছি যারা ব্রিক্স গোষ্ঠীতে যোগদান করেননি। ক্লিয়ার? তো চলো একটু যদি ছবি থাকে আমরা ছবিটা একটু দেখবো। আর্জেন্টিনার জাস্ট আমি একটু ন্যাশনাল ফ্ল্যাগটা দিয়ে দিয়েছি তোমাদের জন্য বোঝার জন্য। তাছাড়া তোমরা যারা ফুটবলের সঙ্গে পরিচিত, ফুটবলের ফ্যান যারা তোমরা আর্জেন্টিনার পতাকা অবভিয়াসলি চেনো, তাই তো? চলো আমরা 13 নম্বর কোয়েশ্চেন আসি। বর্তমানে ভারতের মুদ্রা নীতি কমিটি, যেটাকে বলা হয় মনিটারি পলিসি কমিটি, তো তাতে মোট কতজন সদস্য আছে? তো আগের দিন তোমাদের একটা ক্লাসে আমি সম্ভবত একটু বুঝিয়েছিলাম যে মনিটারি পলিসি আর ফিসক্যাল পলিসি দুটো পলিসি হয়। মনিটারি পলিসিকে রেগুলেট করে কে বা সামলায় কে? আরবিআই। আর ফিসক্যাল পলিসি হচ্ছে ভারত সরকার। এই দুটো মনে রাখবে, দুটো কোশ্চেন আছে যে মনিটারি পলিসি রেগুলেট করে কে, ফিসক্যাল পলিসি রেগুলেট করে। তুমি যদি কিচ্ছু না জানো, তুমি কমসে কম উত্তর 1 নাম্বার পেয়ে আসবে। এই আমি যেটা বললাম সেটা যদি মনে রাখো। কি বললাম? মনিটারি পলিসি রেগুলেট করে আরবিআই, ফিসক্যাল পলিসি রেগুলেট করে ভারত সরকার। ক্লিয়ার? এবার দেখো, মনিটারি পলিসি যে রেগুলেট করে, সেই পলিসির মধ্যে মনিটারি পলিসি রেগুলেট করার জন্য কমিটি আছে। সেই কমিটিতে মোট কতজন মেম্বার থাকে? এখানে দেখো মেম্বার 4টি অপশান এখানে দেওয়া আছে, 6, 4, 8, 5। তা উত্তর এখানে মনে রাখবে 6 জন থাকে মনিটারি পলিসি কমিটিতে, যারা সব ঠিকঠাক করে। 6 জনের মধ্যে দেখো, 6 জনের মধ্যে 3 জন হচ্ছে আরবিআই এর, 6 জনের মধ্যে 3 জন আরবিআই এর, আর 3 জন কিসের? না 3 জন হচ্ছে ভারত সরকারের। 3 জন হচ্ছে ভারত সরকারের। ক্লিয়ার? তা 3 জন আরবিআই, 3 জন ভারত সরকারের, মোট 6 জন মেম্বার থাকে এই এমপিসি। তাদের কাজ কি? না ইনফ্লেশন যে হচ্ছে, ইনফ্লেশন মুদ্রাস্ফীতি, সেই বিষয়টা নিয়ে মানে রেগুলেট করা, সেই বিষয়টাকে। আর কি না, আর একটা হচ্ছে রেপো রেট নির্ধারণ করা, রেপো রেট। কারণ হোয়াট ইজ স্যার রেপো রেট? একটু বলে দিই। রেপো রেট জিনিসটা কি না, রেপো রেট হচ্ছে, ধরো কোনো একটা বাণিজ্যিক ব্যাংক, এসবিআই, পিএনবি, কোনো একটা বাণিজ্যিক ব্যাংক, তার টাকার দরকার পড়ে গেল, সে টাকার জন্য চলে গেল আরবিআই এর কাছে যে স্যার আমাকে এই এত কোটি টাকা দিতে হবে স্যার, আমার ইমিডিয়েট দরকার, স্বল্প মেয়াদি দরকার। তো আরবিআই বলবে ঠিক আছে, তুমি টাকা নিয়ে যাও 100 কোটি, যেটা তোমার প্রয়োজন, পরিবর্তে তুমি সরকারি বন্ড জমা দিয়ে যাও। ঠিক আছে? তুমি যখন নেক্সট টাইম তুমি যখন এই টাকাটা শোধ করে আসবে, যে সুদটা হয়, সুদ সমেত টাকা দিয়ে দেবে, আমি বন্ড ফেরত দিয়ে দেবো। তো যে রেটে আরবিআই একটা রেট দিয়ে দেবে যে এই রেটে আমাকে সুদ দিতে হবে, সেইটাই হচ্ছে রেপো রেট, যেটা হচ্ছে স্বল্প মেয়াদি একটা রেট। তুমি দীর্ঘদিনের জন্য নিতে পারবে না, স্বল্প মেয়াদি রেট। তাহলে বাণিজ্যিক ব্যাংকের প্রয়োজন টাকা যাবে কার কাছে? আরবিআই এর কাছে। আরবিআই টাকাটা ধার দেবে, পরিবর্তকে সরকারি বন্ড জমা দিতে হবে, এবং একটা পার্সেন্টেজ অফ ইন্টারেস্ট পে করতে হবে আরবিআইকে, ওই বাণিজ্যিক ব্যাংকে। যে ইন্টারেস্টে টাকাটা ধার দেবে আরবিআই ব্যাংকগুলোকে, সেই ইন্টারেস্ট রেটটাকে বলে রেপো রেট। 50% বুঝেছো? তাহলেই হবে। পরবর্তীকালে আবার ভিডিও আনবে এর ওপর, তখন আরও পরিষ্কার ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। চলো, এই প্রশ্নের উত্তর কি? অপশান এ, তাই তো? চলো যদি ছবি থাকে আমরা একটু দেখবো। দেখো এখানে পুরোটা আমি দিয়ে দিয়েছি। মনিটারি পলিসি কমিটির মধ্যে 3 জন গভর্নমেন্টের আর 3 জন আরবিআইয়ের, অলরেডি তোমাদের বলে দিয়েছি। তোমরা একটু দেখিয়ে দিই যে দেখো 3 জন এইটা গভর্নমেন্টের, 3 জন আরবিআই। ক্লিয়ার? চলো আমরা যাবো এবার নেক্সট। 14 নম্বর কোশ্চেন হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু বা ডেথ বেনিফিট প্রকল্পের আওতায় কৃষক যদি মারা যায় তাহলে সেই পরিবার কত টাকা সহায়তা পাবে?
তাই তো। তা পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু যে প্রকল্প, তোমরা তার সঙ্গে অনেকেই পরিচিত। এই দেখো কৃষক বন্ধু প্রকল্পে মাটির কাছে চাষির পাশে লেখা আছে এখানে। তো সেখানে ডেথ বেনিফিট হিসাবে চাষি মানে একজন চাষি যার 18 থেকে 60 বছর বয়স, তার যদি হঠাৎ মৃত্যু হয় তাহলে সে কৃষক বন্ধু প্রকল্পের আওতা থেকে ডেথ বেনিফিট হিসাবে কত টাকা পাবে বা কত টাকা পাবে, সে পাবে হচ্ছে 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা সে অ্যাজ এ ডেথ বেনিফিট হিসেবে পাবে, কিন্তু তার বয়স হতে হবে কত, 18 থেকে 60 বছর। অনেকেই তোমরা জানো। আচ্ছা, এই যে কৃষক বন্ধু এই যে প্রকল্পটা, এই প্রকল্পটা কবে স্যার, 2019-এ 2019-এর প্রকল্প হচ্ছে কৃষক বন্ধু। এটাও এই ধরনের কোশ্চেনও আসতে পারে যে এই প্রকল্পটা কত সালে সরকার লঞ্চ করে, পশ্চিমবঙ্গ সরকার কবে লঞ্চ করে। তো সালটা তোমাকে মনে রাখতে হবে, যদি পারো অবশ্যই মনে রাখবে, তাতে তোমার নাম্বারটা মিস হবে না, একটা নাম্বার পেয়ে তুমি এগিয়ে যাবে অন্যদের থেকে। ক্লিয়ার? চলো আমরা বাকি প্রশ্নে আসি। 15 নম্বর কোয়েশ্চেন, ভারত সরকার 2030 সালের মধ্যে কত গিগাওয়াট নবায়নযোগ্য বা রিনিউয়েবল এনার্জি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে। তাই তো, তোমরা জানো যে রিনিউয়েবল এনার্জির ওপর সরকার অনেক বেশি গুরুত্ব দিচ্ছে, তাই না? মানে ধরো কি কি রিনিউয়েবল এনার্জির মধ্যে পড়ে, জোয়ার ভাটার শক্তি পড়ে, বায়ু শক্তি পড়ে, সৌরশক্তি পড়ে। তো এই সমস্ত রিনিউয়েবল এনার্জির উপর সরকার খুব গুরুত্ব দিয়েছে এবং তার জন্য 2030-এ গুরুত্ব দেওয়া হচ্ছে যে এদের তোমার 2030-এর মধ্যে একটা লক্ষ্যমাত্রা রাখা হচ্ছে, সরকার লক্ষ্যমাত্রা রাখছে। কি লক্ষ্যমাত্রা রাখছে আমরা দেখবো, সেটা লক্ষ্যমাত্রা কি রাখছে, 500 গিগাওয়াট, 200 গিগাওয়াট, 350 গিগাওয়াট এবং 1000 ওয়াট। কত লক্ষ্যমাত্রা রাখছে যে নবায়নযোগ্য শক্তিকে আমরা আরো বেশি করে বৃদ্ধি করব। তো মনে রাখবে যে 2030 সালের মধ্যে সরকার লক্ষ্যমাত্রা রেখেছে 500 গিগাওয়াট এনার্জি তারা উৎপন্ন করবে, 500 গিগাওয়াট এনার্জি উৎপন্ন করবে 2030-এর মধ্যে লক্ষ্যমাত্রা সরকারে। তাহলে স্যার আজ 2026 ফেব্রুয়ারি মাস, এখনো পর্যন্ত কত গিগাওয়াট চলছে স্যার, বা কতটা আমরা প্রোগ্রেস করেছি? তো তোমাদের জানিয়ে দিই, এখনো পর্যন্ত ভারত সরকার কিন্তু 200 গিগাওয়াট রিনিউয়েবল এনার্জি ছাড়িয়ে গেছে, মানে ওর থেকে বেশি উৎপন্ন করতে সক্ষম হয়েছে, তাই তো। কিন্তু লক্ষ্য আমাদের কত, 500 গিগাওয়াট। বুঝতে পারছো না, যে সমস্ত জীবাশ্ম জ্বালানি তাকে কমানোর জন্যই তো এই ব্যবস্থা, যাতে করে পরিবেশ দূষণ থেকে আমাদের জীবনযাত্রাটা খুব ভালো মানের হয়। তো সেখান থেকে বাঁচানোটা আমাদের লক্ষ্য। এটা তো ঠিক আছে 2030-এর লক্ষ্য, কিন্তু ভারত সরকারের একটা বড় লক্ষ্য আছে 2070 নাগাদ। ভালো করে শুনবে, 2070 নাগাদ ভারত সরকার টার্গেট দিয়েছে যে আমরা নেট জিরো মানে কার্বন ফ্রি করব পুরো দেশকে, ইন্ডিয়াকে। 2070 নাগাদ আমরা ইন্ডিয়াকে কার্বন ফ্রি করব, এটা ভারত সরকারের টার্গেট, এটা দিয়েছে। 2070-তে টার্গেট হচ্ছে শুধুমাত্র রিনিউয়েবল এনার্জির উপর, মানে আস্তে আস্তে দেশ রিনিউয়েবল এনার্জির দিকে আস্তে আস্তে শিফট হচ্ছে, তাই তো। বোঝা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে পদক্ষেপ, তাই। ক্লিয়ার? চলো আমরা নেক্সট প্রশ্নে আসি। আজকে 16 নম্বর কোশ্চেন হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারের যে গতিধারা প্রকল্প, আচ্ছা, পশ্চিমবঙ্গ সরকারের গতিধারা প্রকল্প, সেই গতিধারা প্রকল্পে গাড়ি কেনার জন্য, যেখানে আমরা দেখতে পাবো গাড়ি কেনার জন্য, যেখানে দেখবো, আমি একটু দেখাবো তোমাদের যে কত টাকা সরকার সর্বোচ্চ ভর্তুকি দিচ্ছে বা ভর্তুকি পাওয়া যাচ্ছে। দেখো গতিধারা প্রকল্পের আন্ডারে দেখো, এই দেখো গাড়ি দেওয়া আছে না, দেখো দেওয়া আছে, লেখা আছে গতিধারা প্রজেক্ট পশ্চিমবঙ্গ সরকারের। তো এখানে বলছে গাড়ি কেনার জন্য সর্বোচ্চ কত টাকা সরকার সাবসিডি দেবে, 1,50,000, 5 লক্ষ নাকি 2 লাখ। তাহলে সরকার গাড়ি কিনে, তুমি ইনকাম করো, গাড়ি মানে সেটা বাস হতে পারে, ট্যাক্সি হতে পারে, যেখান থেকে তোমার একটা ইনকামের সোর্স হবে, তাই না? তো সেখানে সরকার বলছে আমি 1 লক্ষ টাকা পর্যন্ত তোমাদের কি দেবো, সর্বোচ্চ এত টাকা পর্যন্ত ভর্তুকি বা সাবসিডি দেবো, তুমি গাড়ি কেনো, সেখান থেকে ব্যবসা করো, সেখান থেকে ইনকাম করো, সেটার জন্য 1 লক্ষ টাকা। এটা অবশ্য মহিলাদের ক্ষেত্রে, যদি কেউ যদি অ্যাপ্লিকেন্ট মহিলা হয়, তো এটা সর্বোচ্চ 1.5 লাখ টাকা। মহিলাদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেন্ট কেউ থাকলে, কেউ যদি চায় আমি গাড়ি কেনার মাধ্যমে নিজের পায়ে দাঁড়াবো, স্বাবলম্বী হব, তাহলে সেক্ষেত্রে কিন্তু 1.5 লাখ টাকা আর অল ওভার তোমার 1 লক্ষ টাকা করে সাবসিডি দেওয়ার প্ল্যান আছে পশ্চিমবঙ্গ সরকারের, বা দিচ্ছে সরকার। এই যে কলকাতার রাস্তায় তোমরা এরকম গাড়ি দেখতে পাবে, অনেকেই দেখতে পাবে। চলো আমরা নেক্সট 17 নম্বর কোয়েশ্চেন আসি। ভারতের প্রথম পেমেন্ট ব্যাংক কোনটি? 4টি অপশান, পেটিএম পেমেন্ট ব্যাংক, এয়ারটেল পেমেন্ট ব্যাংক, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক নাকি ফিনো পেমেন্ট ব্যাংক। আচ্ছা, তো আমি আগে বলি বিষয়টা। পেমেন্ট ব্যাংক, আমরা এতক্ষণ জানলাম যে স্যার বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক বলছিলেন, এতক্ষণ এসবিআই, পিএনবি বলছিলেন। পেমেন্ট ব্যাংক কি না, পেমেন্ট ব্যাংক হচ্ছে সেই সমস্ত ব্যাংক যেগুলো কি করে বলতো, সমস্ত মানুষকে না, যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, মানে ব্যাংকে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের মধ্যে তাদেরকে ইনক্লুড করার জন্যই হচ্ছে এই সমস্ত পেমেন্ট ব্যাংকগুলো আছে। আমি নাম বলছি, এই পেমেন্ট ব্যাংকগুলোর সঙ্গে তোমরা সকলেই পরিচিত, তাই না? তো ভারতের যে পেমেন্ট ব্যাংক, তো পেমেন্ট ব্যাংক ভার্সেস যদি আমরা বলি বাণিজ্যিক ব্যাংক, তো তার স্যার পার্থক্য কি? এটাও তো ব্যাংক, ওটাও তো ব্যাংক, ব্যাংকে মানুষ যায় লেনদেন করতে, টাকা পয়সা রাখতে, তাই তো। পেমেন্ট ব্যাংকেও যদি সেই একই কাজ হয়, তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে।
কি পার্থক্য আছে? দেখো, পেমেন্ট ব্যাংক ক্রেডিট কার্ড ইস্যু করতে পারে না, পেমেন্ট ব্যাংক লোন দিতে পারে না, কিন্তু বলো এসবিআই পিএনবির মতো বড় বড় বাণিজ্যিক ব্যাংকগুলো এগুলো পারে। ক্লিয়ার? তারপরে দেখো এসবিআই পিএনবির মধ্যে যে লেনদেনের যে ট্রানজাকশনটা অনেকটা হিউজ অ্যামাউন্টের, কিন্তু পেমেন্ট ব্যাংকের মধ্যে তার একটা সীমাবদ্ধতা রয়েছে, তাই না? তাহলে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন করাটা একটা লক্ষ্য, নিশ্চয়ই লক্ষ্য, কিন্তু বাণিজ্যিক ব্যাংকের সাথে এই ব্যাংকের লেনদেনের বা এই ব্যাংকের রুলস রেগুলেশন একটা পার্থক্য রয়েছে। তো সেই রকমই ভারতের প্রথম পেমেন্ট ব্যাংক যেটা, সেটা হচ্ছে এয়ারটেল পেমেন্ট ব্যাংক। এয়ারটেল পেমেন্ট ব্যাংক যেটা হচ্ছে 2016 সালের এয়ারটেল পেমেন্ট ব্যাংক, ভারতের প্রথম পেমেন্ট ব্যাংক। ক্লিয়ার? বর্তমানে স্যার কটা পেমেন্ট ব্যাংক আছে? বর্তমানে ভারতে 6টি পেমেন্ট ব্যাংক আছে। এয়ারটেল পেমেন্ট ব্যাংক, পেটিএম পেমেন্ট ব্যাংক, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক, তোমরা এগুলো নাম শুনেছো, ফিনো পেমেন্ট ব্যাংক, সবই আছে। কিন্তু প্রথম পেমেন্ট ব্যাংক কোনটা? এয়ারটেল পেমেন্ট ব্যাংক, 2016 সালে এয়ারটেল পেমেন্ট ব্যাংক। বর্তমানে কটা আছে স্যার পেমেন্ট ব্যাংক? 6টা পেমেন্ট ব্যাংক আছে। ক্লিয়ার? বোঝাতে পারলাম? যদি একটু আমরা ছবি দেখে নিই তাহলে বুঝতে পারবে। দেখো, এই হচ্ছে এয়ারটেল পেমেন্ট ব্যাংক, ইন্ডিয়ার ফার্স্ট পেমেন্ট ব্যাংক লেখাই আছে। ক্লিয়ার? তার উত্তর এখানে কি হবে? অপশান বি। পুরোটা বোঝাতে পারলাম। চলো নেক্সট 18 নম্বর কোশ্চেন। ভারতের যে টাকার মুদ্রায় যে এই যে চিহ্নটা দেখতে পাও তোমরা, যে নকশাটা তোমরা দেখতে পাও, সেই নকশাটা বা এই চিহ্নটা, তো কে এই চিহ্নটার প্ল্যান দিয়েছেন বা এই চিহ্নটাকে এঁকেছেন, সিম্বলটাকে এঁকেছেন? 4টি নাম তোমাদের দেখো, 4টি নামের সঙ্গে বিখ্যাত বিখ্যাত ব্যক্তির নাম দেওয়া আছে। তো কে এটা নকশা বা ডিজাইন করেছেন? তো এর উত্তর কি হবে? 4টি অপশান দেখো, দেখে নিয়েছো তো। 4টি অপশানের মধ্যে উত্তর দিতে হবে, সেটা হচ্ছে ডি উদয় কুমার। স্যার ইনিকে, এই যে আমি ছবি দিয়ে দিয়েছি, ইনি সেই ব্যক্তি ডি উদয় কুমার, যিনি ভারতের টাকার যে প্রতীক, সেই প্রতীকের নকশা এঁকেছিলেন। এবার স্যার এই যে প্রতীক স্যার প্রথম থেকেই ছিল? না স্যার, এটা প্রথম থেকে থাকেনি। এই যে ডিজাইনটা, সেটা হচ্ছে 15ই জুলাই 2010, 15ই জুলাই 2010 থেকে অ্যাপ্লিকেবল হয়েছে। যা ডিজাইন করেছেন ডি উদয় কুমার। ইনি স্যার, এনার ডেজিগনেশন কি? না, ইনি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর স্যার কোথায়? না আইআইটি গুয়াহাটি। আইআইটি গুয়াহাটি। তো আইআইটি গুয়াহাটি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হচ্ছে ডি উদয় কুমার, যিনি, যার এই যে চিহ্ন প্রতীকটা, সেটা ভারত সরকার অ্যাপ্লিকেবল করে 15 জুলাই 2010 থেকে। ক্লিয়ার? ওকে। এরপরে দেখো পিঙ্গালি ভেঙ্কাইয়া। তোমরা জানো যে আমরা যে স্বাধীন ভারতের পতাকা বা ন্যাশনাল ফ্ল্যাগ যেটাকে আমরা বলি, তার যে ডিজাইন করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া, অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ছিলেন। বাকি রঘুরাম রাজন, যিনি আরবিআই এর প্রাক্তন গভর্নর, এবং অমর্ত্য সেন, যিনি বাঙালির গর্ব এবং নোবেল জয়ী। তোমাদের হোমওয়ার্ক রইল একটা, তোমাদের জন্য হোমওয়ার্ক কি, যে অমর্ত্য সেন যার কথা বলছি, অর্থনীতিবিদ, তিনি তো নোবেল পুরস্কার পেয়েছিলেন অর্থনীতিতে। তিনি কত সালে অর্থনীতিতে নোবেল প্রাইজ পেয়েছিলেন, সেটা কমেন্ট সেকশনে তোমরা জানাবে। এটা তোমাদের হোমওয়ার্ক রইল। ক্লিয়ার? বাকিটা আশা করি সবটা ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট 19 নম্বর কোয়েশ্চেন। 19 নম্বর কোয়েশ্চেন বলছে, ফাদার অফ ইন্ডিয়ান ইকোনমিক প্ল্যানিং। ভারতের অর্থনৈতিক পরিকল্পনার জনক কাকে বলা হয়? ফাদার অফ ইন্ডিয়ান ইকোনমিক প্ল্যানিং। 4টি অপশান, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, এম বিশ্বেশ্বরাইয়া, নাকি পি.সি. মহালানবিস। তো এইটা তোমাদের প্রশ্ন আছে, তাই তো? তো দেখো এই প্রশ্নের উত্তর কি হবে? না, প্রশ্নের উত্তর হবে অপশান সি। অপশান সি হবে ভারতের ফাদার অফ ইন্ডিয়ান ইকোনমিক প্ল্যানিং এর জনক ইনি। ভালো করে মনে রাখবে। ক্লিয়ার? এনার লেখা একটা বইও আছে, ভালো করে মনে রাখবে, যে প্ল্যান্ড ইকোনমি অফ ইন্ডিয়া। ঠিক আছে? প্ল্যান্ড ইকোনমি অফ ইন্ডিয়া, এনার একটা বই আছে। পাশাপাশি অপশানগুলো দেখি, মহাত্মা গান্ধী নাম জানো, জওহরলাল নেহরু। তো তোমরা মহাত্মা গান্ধীর লেখা যে বই, সেই বইটার নাম তোমরা কমেন্ট সেকশনে জানবে। মহাত্মা গান্ধীর লেখা যে কোনো একটা বইয়ের নাম তোমরা কমেন্ট সেকশনে জানাও। আচ্ছা, জওহরলাল নেহরু, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া। ক্লিয়ার? আচ্ছা, পি.সি. মহালানবিস, এনাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স। ফাদার অফ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স বলা হয় এই পি.সি. বা প্রশান্ত চন্দ্র মহালানবিসকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স। ক্লিয়ার? তাহলে প্রশ্নের উত্তর কি হবে? এম বিশ্বেশ্বরাইয়া, যিনি, যার লেখা বই বললাম প্ল্যান্ড ইকোনমি অফ ইন্ডিয়া, এই বইটা। ক্লিয়ার? তো এখানে উত্তর কি হবে? ফাদার অফ ইন্ডিয়ান ইকোনমিক প্ল্যানিং। চলো আমরা একটু ছবিটা দেখে নিই। দেখো, ছবিটা দেখার মাধ্যমে আমরা বুঝে যাচ্ছি মানুষটাকে বুঝে যাচ্ছি। তো ইনি হলেন অপশান, উত্তর হবে সি। ক্লিয়ার? চলো আমরা আজকে 20 নম্বর কোয়েশ্চেনে আসি। SEZ সেজ
এর যে ফুল ফর্ম এটা কি? চারটি অপশান, সোশ্যাল ইকোনমিক জোন, স্পেশাল ইকোনমিক জোন, স্মল ইকোনমিক জোন, না সার্ভিস ইকোনমিক জোন। চারটে তোমাদের আছে, তাই তো? ভালো করে মনে রাখবে, এটা ভূগোলেরও কোশ্চেন প্লাস ইকোনমিক্সের সঙ্গে জড়িত। কি কোশ্চেন? না সেটা হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন। স্যার এটা কি? বলবো নিশ্চয়ই। স্পেশাল ইকোনমিক জোন বলতে কি বোঝায় সেটাও বলবো, পশ্চিমবঙ্গে কোথায় আছে সেটাও বলবো। তার আগে দেখো স্পেশাল ইকোনমিক জোন বা সেজ, যেটা যদি আমি বলি ভারতের মধ্যে স্পেশাল ইকোনমিক জোন, সেটা 1965-এ প্রতিষ্ঠিত হয়। কোথায়? না গুজরাটের কান্ডালা। গুজরাটের কান্ডালা হচ্ছে ভারতের প্রথম স্পেশাল ইকোনমিক জোন। ক্লিয়ার? আচ্ছা, পশ্চিমবঙ্গে স্যার আছে? হ্যাঁ পশ্চিমবঙ্গের আছে, সেটা হচ্ছে ফলতা। ফলতা তোমরা জানো, বা বিভিন্ন জায়গায় যে সল্ট লেকের যে আইটি হাবগুলো বা আইটি এরিয়াগুলো, সেটাও স্পেশাল ইকোনমিক জোনের মধ্যে পড়ে। স্যার সব কিছু বুঝলাম, সব ইনফরমেশন বললেন, সেই জিনিসটা কি? স্পেশাল ইকোনমিক জোন হচ্ছে সেই এলাকাটা বা সেই জায়গাটা যেটা দেশের অন্যান্য জায়গার থেকে ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে শুল্কের বিভিন্ন ছাড় থাকে, ট্যাক্সের বিভিন্ন ছাড় থাকে। ধরো কোনো একটা জায়গায় ব্যবসা করার জন্য যদি আমাকে 20% ছাড় দিতে হয়, আর যে জায়গাটা আমি সেজ বলে চিহ্নিত করছি স্পেশাল ইকোনমিক জোন বলে, সেখানে বাইরের কোম্পানিকে আরও বেশি ইনভেস্ট করে, মানে আরও বেশি ইনভেস্ট করার জন্য আহ্বান দেওয়ার জন্য সেই 20%-এর জায়গায় আমি হয়তো তাকে 15% কি 12% আমি বলবো তাকে শুল্ক দিতে হবে। তাতে কি হবে? ইনভেস্টররা আকৃষ্ট হবে, ইনভেস্ট করবে, আমার দেশের ইকোনমি গ্রো করবে। এটাই হচ্ছে ফান্ডা। ক্লিয়ার? তো সেজ ভারতবর্ষের কোথায় কোথায় আছে? সেটা হচ্ছে ভারতের যে প্রথম সেজ সেটা 1965 খ্রিস্টাব্দের কান্ডালা। বাকি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যদি বলে ফলতা, বা তুমি ওইদিকে বলতে পারো সল্ট লেক সেক্টর, ওই জায়গাগুলো তো সেজ বা স্পেশাল ইকোনমিক জোনের মধ্যে পড়ে। ক্লিয়ার? আশা করি পুরোটা বোঝাতে পারলাম। এটা কিন্তু পরীক্ষায় খুব আসে, ভারতের প্রথম সেজ কোথায় গঠিত হয়েছিল? উত্তর হবে গুজরাটের কান্ডালা, 1965। ঠিক আছে, চলো আমরা যদি ছবি থাকে একটু দেখে নেবো ছবিটা পাশাপাশি। দেখো ছবিটা হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন, এ ডেজিগনেটেড এরিয়া ইন এ কান্ট্রি দ্যাট ইজ সাবজেক্ট টু মোর ফেভারেবল ইকোনমিক রেগুলেশন। তাহলে অনেক বেশি ফেভারেবল ইকোনমিক রেগুলেশন থাকবে। ওই যে বললাম সহজ কথা, শুল্কের ছাড়, সেটা দিয়ে বুঝিয়ে দিলাম, তো সেটা এখানে বলে দিয়েছি। ক্লিয়ার? চলো আমরা নেক্সট আসবো 21 নম্বর কোশ্চেনে। বিশ্বের প্রথম দেশ হিসাবে কোনটি বিটকয়েনকে আইনি মুদ্রা বা লিগ্যাল টেন্ডার হিসাবে স্বীকৃতি দিয়েছে? পানামা, কিউবা, এল সালভাদোর, নাকি নাইজেরিয়া? চারটি অপশন। তো বিশ্বের প্রথম দেশ যারা বিটকয়েন, আমরা এই যে বলছিলাম একটা কোনো একটা কোশ্চেনে আমরা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কথা বলছিলাম, তাই তো? তো ক্রিপ্টোকারেন্সি নিয়ে কথা বলছি, তো সেই রকমই ক্রিপ্টোকারেন্সির মধ্যে একটা আছে বিটকয়েন, যারা সেই দেশের লিগাল টেন্ডার বা আইনি মুদ্রা। আমাদের দেশে যদিও এখন এটা পুরোপুরি অবৈধও নয়, আবার সরাসরি লিগাল যে টেন্ডার সেই বিষয়টাও দেওয়া নেই। ক্লিয়ার? এটা জাস্ট একটা ভার্চুয়াল আমাদের যে ডিজিটাল অ্যাসেট সেইটা হিসাবে করা আছে। কিন্তু কোন দেশ এটাকে পুরোপুরি মানে বিটকয়েন ইউজ করে আমরা জিনিসপত্র কেনাবেচা করবো, বিনিময় করবো, যেটা আমাদের দেশে হয় না এখনো। তো বিটকয়েন এটা কেনা, আমরা ধরো আমরা কোনো জিনিস কিনতে গেছি, আমরা পয়সার মাধ্যমে রুপির মাধ্যমে করি তো কেনাবেচা। তো এখানে হচ্ছে বিটকয়েনের মাধ্যমে কেনাবেচা হচ্ছে তোমার সামান্য সামান্য জিনিস, তোমার প্রয়োজনীয় জিনিস। তো কোন দেশ সেটাকে পুরোপুরি কি করেছে? আইনি স্বীকৃতি দিয়ে দিয়েছে। উত্তর হচ্ছে এল সালভাদোর। দেখো দেওয়া আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু। তো দেখো এল সালভাদোর এই যে দেশটা, তো তারা এটাকে পুরোপুরি লিগাল করে দিয়েছে। কবে থেকে? 2021 সাল থেকে। তাহলে উত্তর কি হবে? অপশান সি, এল সালভাডোর, যে দেশটা প্রথম বিশ্বের দেশ হিসাবে বিটকয়েনকে লিগালাইজ করে দিয়েছে। ক্লিয়ার? আশা করি বোঝাতে পারলাম। চলো আমরা বাকিটা যাব। 22 নম্বর কোশ্চেন। পশ্চিমবঙ্গ সরকারের বর্তমানে যে সবুজশ্রী প্রকল্প, যাতে নবজাতকের পরিবারকে কি দেওয়া হয়? দেখো এটাও একটা পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প। তো একটা নবজাতক বা সদ্য জন্মেছে এরকম কোনো বাচ্চার পরিবারকে কি দেওয়া হয়? এটা তোমরা জানবে, অনেকেই জানবে। 5,000 টাকা, স্বাস্থ্য বীমা, পুষ্টিকর খাদ্য, না মূল্যবান একটা চারা গাছ? তো তোমরা জানো যে একটি মূল্যবান চারা গাছ তোমাকে কিন্তু ভ্যালুয়েবল একটা তোমার স্যাপলিংস দেওয়া হয়, যে কোনো সবুজশ্রী প্রকল্পের আন্ডারে, এর আন্ডারে তোমাকে দেওয়া হয়ে থাকে এই প্রকল্পটা, তাই তো? এই প্রকল্পটা সরকারের আমি বলে দিই, এটা হচ্ছে তোমার 2016 প্রকল্প সবুজশ্রী। ক্লিয়ার? তো সবুজশ্রী 2016 প্রকল্প, কোনো নবজাতক যদি হয় তো তার পরিবারকে মূল্যবান গাছ দেওয়া হয়। সেটা শাল হতে পারে, সেগুন হতে পারে, মেহগিনি হতে পারে। কেন বলো তো? না নবজাতক আস্তে আস্তে যত বড় হবে, তো তার ওই যে গাছটা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, সেও ধীরে ধীরে বড় হবে। আর্থিক দিকের একটা মানে কি বলবো, চতুর্দিকে সবুজায়নের বিষয় রয়েছে, আর আর্থিক একটা সাশ্রয় বা আর্থিক দিকের একটা কথা ভেবেই সরকার এই বিষয়টার দিকে লক্ষ্য রেখে এই প্রকল্প চালু করেছে। উত্তর হবে অপশান বি, তাই তো? তো চলো আমরা দেখি আজকের 23 নম্বর কোয়েশ্চেন। বিশ্বের প্রথম দেশ হিসাবে কোনটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই অ্যাক্ট পাস করেছে?
তাই তো। তো এআই নিয়ে আজ তো গোটা দুনিয়া গোটা বিশ্ব তোলপাড় এখন প্রায়, তাই না? এআই এর ওপর প্রচুর গবেষণা চলছে। তো সেইটার ওপর একটা আইনও নিয়ে চলে এসেছে। প্রশ্ন বলতে হবে তোমাকে, এখানে 4টি অপশানের মধ্যে কে হবে সেই আইনটা এনেছে। 4টি অপশান তোমার দেওয়া হয়েছে, ঠিক আছে? এর উত্তর কি হবে দেখো, এআই, এই যে আমি ছবি দিয়ে দিয়েছি। তো এর ওপর কিন্তু দেখো অপশান হবে ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপিয়ান ইউনিয়ন। এবার ভাববে যে স্যার ইউরোপিয়ান ইউনিয়ন আবার কোন দেশের নাম? ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে ইউরোপে যে বসবাস করে যে দেশগুলো, তাদের মধ্যে একটা অর্থনৈতিক এবং রাজনৈতিক সংগঠন রয়েছে। তারা হচ্ছে, তাদেরকে একসাথে বলে ইউরোপিয়ান ইউনিয়ন, যার মধ্যে অবশ্য ব্রিটেন নেই। ভালো করে মনে রাখবে, ব্রিটেন কিন্তু ওতে নেই। বাকি অন্যান্য ইউরোপের দেশগুলো নিয়ে একটা সংগঠন রয়েছে, অর্থনৈতিক সংগঠন, রাজনৈতিক সংগঠন। তো সেটাই হচ্ছে ইউরোপিয়ান। তাদের পক্ষ থেকে আইন আনা হয়েছে কি না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন একটা জিনিস যেটা যুগকে অনেক আগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু তার যদি কিছু ব্যাকড্র থাকে, কোনো খারাপ প্রভাব থাকে, সেটার দিকে লক্ষ্য করেও সমাজ যেন ঠিকঠাক থাকে, সেটার দিকে লক্ষ্য করে তো অ্যাক্ট বানাতে হবে, তার অ্যাডভান্টেজ তার ডিসঅ্যাডভান্টেজের কথা ভেবে। তো সেই জন্য অ্যাক্ট বানানো হয়েছে, কিভাবে এটাকে হ্যান্ডেল করতে হবে, কিভাবে এটাকে আমরা পরিচালনা করব, সেই বিষয়টাই হচ্ছে নির্ভর করে ইউরোপিয়ান ইউনিয়ন এই আইনটা এনেছে। দেখো ছবি দিয়ে দিয়েছি তোমাদের জন্য। চলো আজকের 24 নম্বর কোশ্চেন। পিএম ডিভাইন যে যোজনাটা, সেটা ভারতের কোন অঞ্চলের উন্নয়নের সাথে যুক্ত? পিএম ডিভাইন একটা যোজনা কোন অঞ্চলের উন্নয়নের সাথে যুক্ত? দক্ষিণ ভারত, উত্তর পূর্ব ভারত, হিমালয় অঞ্চল নাকি উপকূলীয় অঞ্চল? তবে তার আগে আমি একটা কথা বলি, যদি ছবিটাকে একটু দেখে দেওয়া যাক। দেখো পিএম ডিভাইনের ফুল ফর্মটা একটু দেখে নাও। প্রাইম মিনিস্টার্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর নর্থ ইস্ট রিজিয়ন। পিএম ডিভাইনের ফুল ফর্ম এটা ফুল ফর্ম হিসাবেও পড়তে পারে, তাই না? ফুল ফর্ম হিসাবেও পড়তে পারে। প্রাইম মিনিস্টার ডেভেলপমেন্ট মানে প্রাইম মিনিস্টারের ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ কিসের? নর্থ ইস্ট রিজিয়ন। দেখো তো অপশানে আছো কিনা? হ্যাঁ আছে স্যার। তাহলে নর্থ ইস্ট যে আমাদের রাজ্যগুলো আছে, তাদের কিভাবে উন্নতি হবে, তার জন্য স্পেশাল এই যোজনা। কি যোজনা? পিএম ডিভাইন যোজনা, তাই তো। নর্থ ইস্টের রাজ্যগুলো বিশেষ করে উন্নয়নের জন্য এই যোজনা ভারত সরকারের সেই যোজনাটা খুব ভালো করে মনে রাখবে। যেখানে দেখো সেন্ট্রাল সেক্টর স্কিম 100% সেন্ট্রাল ফান্ডিং করবে, ওকে। তো এখানে দেখো উই হ্যাভ এ আউটলে অফ দ্য এত করোড় সেই সময় দেওয়া হচ্ছে। তো 100% সেন্ট্রালের ফান্ডিং, ক্লিয়ার? চলো নেক্সট আমরা যাব 25 নম্বর কোশ্চেন। 2024 সালে কোন ভারতীয় শিল্পপতিকে অর্ডার অফ অস্ট্রেলিয়া সম্মানে ভূষিত করা হয়েছে? মুকেশ আম্বানি, রতন টাটা, গৌতম আদানি নাকি আনন্দ মহিন্দ্রা? তাই তো। তো এখানে যে ব্যক্তিকে করা হয়েছে তিনি কে না, তিনি হলেন রতন টাটা। রতন টাটাকে অস্ট্রেলিয়ার তরফ থেকে সেরা সম্মান, অস্ট্রেলিয়ার সেরা সম্মান দেওয়া হয়েছে এই মানুষটিকে। সেটা হচ্ছে রতন টাটা। কিছুদিন আগেই মারা গেলেন, তোমরা জানো, খুব মারা গেলেন তিনি। তো তাকে দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার তরফ থেকে তোমার অর্ডার অফ অস্ট্রেলিয়ায় সম্মান দেওয়া হয়েছে। একটু ছবিটা দেখে নিই আমরা। দেখো রতন টাটার ছবি তোমরা নিশ্চয়ই সবাই জানো, ওনার সঙ্গে পরিচিত তোমরা সকলেই ওনার ছবির সাথে। তো এই হচ্ছে তাকে সেরা সেরা সম্মান দেওয়া হয়েছে। এটা কিন্তু আজ কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবেও তোমাদের পড়তে পারে, ক্লিয়ার? চলো আমরা যাব নেক্সট 26 নম্বর কোশ্চেন। ইউপিআই ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস সিস্টেমটি কোন সংস্থা পরিচালনা করে? আচ্ছা, সম্ভবত এই প্রশ্নটা আরেকবার হয়েছিল একটু অন্যভাবে। তো ইউপিআই আমি বলেছিলাম যে ইউপিআই যে সংস্থাটা, সেই সংস্থাটাকে পরিচালনা করা, সেই সংস্থাটাকে যারা বানিয়েছে, তো সেই সংস্থাটার নাম কি? এনপিসিআই, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। আগে একটা কোশ্চেনের ডিটেলস আলোচনা করেছি, বাকি কোশ্চেনগুলো একটু আলোচনা করে দিই। আরবিআই প্রতিষ্ঠা হয়েছে 1935-এ, ক্লিয়ার? আরবিআই এর বর্তমানে হেডকোয়ার্টার কোথায়? সেটা হচ্ছে কোথায়? মুম্বাইয়ে, ক্লিয়ার? আচ্ছা দেখো সেবি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সিবির ফুল ফর্ম। আর কি না, আর হচ্ছে নীতি আয়োগ, ভারতবর্ষের সরকারের থিঙ্ক ট্যাঙ্ক, ভারতের সরকারের থিঙ্ক ট্যাঙ্ক হচ্ছে এই নীতি আয়োগ, ক্লিয়ার? বাকি অপশানগুলো তোমাদের সবটাই বলে দিলাম। তোমরা ইনফরমেশনগুলো যদি না বুঝতে পারো আরেকবার ভিডিওটা পজ করো, ব্যাক করে আরেকবার শুনে নাও, সমস্ত জিনিস ক্লিয়ার হয়ে যাবে। তোমরা পারলে সেবি কবে এস্টাবলিশড হয় সেই সালটা কমেন্ট সেকশানে জানাবো। সেবি কবে এস্টাবলিশড হয়, কোন বছর, সেটা তোমরা কমেন্ট সেকশানে জানাবে। আরবিআই তো আমি বলে দিলাম, তোমরা নিজেদের বাকিটা জানাবে, ক্লিয়ার? দেখো আমরা একটু তারপরে যদি চলে আসি, এই হচ্ছে এনপিসিআই, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার ছবি দিয়ে দিয়েছি আমি, তাই না? দেখো ছবি দিয়ে দিয়েছি। তো এনপিসিআইয়ের এই হচ্ছে ছবি, ক্লিয়ার? চলো আমরা চলে আসি আজকের 27 নম্বর কোশ্চেন। 27 নম্বর কোশ্চেন বলছে ভারতের প্রথম পূর্ণকালীন মহিলা মুখ্যমন্ত্রী। দেখো এই ধরনের কোশ্চেন অ্যাজ এ স্ট্যাটিক ফ্যাক্ট হিসাবে আসতে পারে ইকোনমিক্সেরই জিনিস। ইন্দিরা গান্ধী, সরোজিনী নাইডু, নির্মলা সীতারামন নাকি সুষমা স্বরাজ? তাই তো। তো ভারতের প্রথম পূর্ণকালীন মহিলা অর্থমন্ত্রী,
মহিলা অর্থমন্ত্রী পূর্ণকালীন বলেছে, তো উত্তর কি হবে? উত্তর হবে নির্মলা সীতারামন, যিনি বর্তমানে মানে যখন আমি ভিডিও রেকর্ড করছি তো সেই বর্তমানেও তিনি কিন্তু আছেন কি অ্যাজ এ অর্থমন্ত্রী হিসাবে। আরও একটা জিনিস বলি, 2026 সালে নির্মলা সীতারামন এখনো পর্যন্ত টানা 9 বার তিনি কিন্তু বাজেট পেশ করেছেন। ভালো করে শোনো, 9 বার টানা বাজেট পেশ করলেন। আমি অ্যাজ অফ 2026-এর কথা বলছি, যখন ফেব্রুয়ারিতে রেকর্ড করছি তখনের কথা বলছি। 9 বার এখনো পর্যন্ত রেকর্ড করেছেন, এখনো পর্যন্ত 9 বার বাজেট পেশ করেছেন, এটা একটা রেকর্ড বলতে পারে। আচ্ছা, তো ইনি হচ্ছেন ভারতের পূর্ণকালীন মহিলা অর্থমন্ত্রী। তাহলে কি স্যার আগেও কোনো অর্থমন্ত্রী ছিলেন মহিলা যিনি পূর্ণকালীন ছিলেন না? হ্যাঁ ছিলেন, তিনি হলেন কে? ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী অ্যাজ এ প্রাইম মিনিস্টার ছিলেন, কিন্তু তিনি অর্থমন্ত্রক কিছুদিন সামলেছিলেন, কিন্তু পূর্ণমন্ত্রী তিনি ছিলেন না। তাহলে পূর্ণমন্ত্রী বললে কে হবে? নির্মলা সীতারামন অ্যাজ এ অর্থমন্ত্রী। আচ্ছা, এরপরে ভারতে সবথেকে বেশিবার বাজেট পেশ করেছে অ্যাজ এ অর্থমন্ত্রী হিসাবে, সেটা হচ্ছে মোরারজি দেশাই, যিনি হচ্ছেন কতবার করেছেন এখানে লিখি, মোরারজি দেশাই, তিনি হচ্ছেন 10 বার বাজেট পেশ করেছেন মোরারজি দেশাই। নির্মলা সীতারামন করলেন 9 বার। ক্লিয়ার? 2026-এ আশা করি বোঝা গেল। তো ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রাইম মিনিস্টার, ঠিক আছে। সরোজিনী নাইডু, ইনি হয়েছিলেন প্রথম মহিলা গভর্নর উত্তরপ্রদেশের। আর সুষমা স্বরাজ, ইনি ভারতের বিদেশমন্ত্রী হয়েছিলেন। পাশাপাশি তিনি দিল্লির চিফ মিনিস্টারও ছিলেন একটা সময়, দিল্লির চিফ মিনিস্টারও ছিলেন। এই হচ্ছেন সুষমা স্বরাজ। ক্লিয়ার? বাকি অপশনগুলো আমি বলেই দিলাম। চলো আমরা যাব নেক্সট। এই যে অর্থমন্ত্রী, ভারতের বর্তমান যে প্রেজেন্ট অর্থমন্ত্রী আছেন, তো নির্মলা সীতারামন যিনি প্রেজেন্ট অর্থমন্ত্রী আছেন, তো অর্থমন্ত্রীর ছবি আমি তোমাদের দিয়ে দিয়েছি। ক্লিয়ার? চলো নেক্সট 28 নম্বর কোশ্চেন। ভারতের কেন্দ্রীয় বাজেটে অমৃতকাল বা অমৃতকাল বলতে কোন সময়কে বোঝায়? 4টি অপশান তোমাদের দেওয়া আছে, তাই তো? তো অমৃতকাল, এটা তোমরা ভারতের যিনি প্রাইম মিনিস্টার আছেন তার বিভিন্ন সভাতে বা বিভিন্ন সরকারি প্রোগ্রামে বিভিন্ন উদ্বোধনের সময় এই কথাটা শুনে থাকবে, অমৃতকাল। অমৃত ভারত স্টেশন, এটাও তোমরা শুনে থাকবে, তাই না? অমৃত ভারত স্টেশনের আন্ডারে বিভিন্ন স্টেশনকে রিনোভেট করা হচ্ছে। তো এখানে প্রশ্নে আসি যে কোন সময়টাকে অমৃতকাল বলা হচ্ছে। তো এর প্রশ্নের উত্তর কি হবে স্যার? না, এই প্রশ্নের উত্তর যেটা হবে 2021 থেকে 47। অ্যাকচুয়ালি তুমি যদি বলো না, এটার উত্তর একটু অপশানে ভুল আছে, 2022 থেকে 47 এটা হওয়া উচিত। 2022 থেকে 47 অমৃতকাল। কেন না? আমরা 1947 সালে স্বাধীনতা লাভ করেছিলাম, তার 100 বছর মানে 2047 সাল। তো সেইটাকে টার্গেট রেখে ভারতবর্ষের মানুষের ইনকাম বাড়ানোর চিন্তাভাবনা, ভারতবর্ষকে আরও উন্নতভাবে প্রেজেন্ট করার চিন্তাভাবনা, অর্থনৈতিকভাবে ভারত যেন আরও স্ট্রং হয়, এই সমস্ত কিছু লক্ষ্য রেখেই ভারত সরকারের তরফ থেকে অমৃতকাল, অমৃত ভারত স্টেশন প্রজেক্ট বিভিন্ন জিনিস লঞ্চ করা হচ্ছে। যে সালের যে আমরা ভারত সরকার লঞ্চ করেছে সেটা 2022 থেকে 2007। ক্লিয়ার? দেখো ভারতের জিডিপি আস্তে আস্তে গ্রো করছে, তার একটা সুন্দর পিকচার আমি দিয়ে দিয়েছি। ক্লিয়ার? চলো আমরা যাবো আর 29 নম্বর কোশ্চেন 29। পশ্চিমবঙ্গের কোন জেলায় সম্প্রতি দেউচা পাচামি কয়লা খনি প্রকল্পের কাজ শুরু হয়েছে, যা এশিয়ার মধ্যে বৃহত্তম কয়লা খনি হতে পারে? তাহলে এশিয়ার মধ্যে বৃহত্তম কয়লা খনি, 4টি অপশান তোমাদের দেওয়া আছে, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া নাকি বীরভূম, কোথায়? তো যারা পশ্চিমবঙ্গের দেখো বৃহত্তম, এশিয়ার বৃহত্তম কয়লা খনি, মাথায় রাখো এশিয়ার বৃহত্তম কয়লা খনি দেউচা পাচামি, কোথায় স্যার? বীরভূম। বীরভূমে হচ্ছে দেউচা পাচামির এই যে প্রজেক্ট, কয়লা খনির প্রজেক্ট, যেটা পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি প্রজেক্টের কাজও শুরু করেছে, যেখানে অনুমান করা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 210 কোটি টন মতো কয়লা থাকতে পারে বলে অনুমান। 210 কোটি টন কয়লা থাকতে পারে বলে অনুমান এটা করা হচ্ছে। তো এটা হচ্ছে সেই জন্যই বলা হচ্ছে এশিয়ার বৃহত্তম কয়লা খনি হতে চলেছে, তাই না? তো এইটা হবে, বাকিগুলো তো বর্ধমান হবে না, পুরুলিয়া হবে না, বাঁকুড়া অন্যান্য কাজের জন্য বিখ্যাত এগুলো, কিন্তু এইটার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বীরভূম হবে তোমার সঠিক উত্তর। দেখো কয়লা উত্তোলনের কাজ অলরেডি শুরু হয়ে গেছে, পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে শুরু করে দিয়েছে তারা, তো সেইটা এখানে তোমাদের ছবির মাধ্যমে দেখিয়ে দিলাম। ক্লিয়ার? চলো আমরা আজকের লাস্ট কোয়েশ্চেন দেখবো 30 নাম্বার, যেটা 30। ভারতের কোন সংস্থাটি সম্প্রতি সারথি মোবাইল অ্যাপ চালু করেছে বিনিয়োগকারীদের সচেতন করতে? বিনিয়োগকারীদের সচেতন করতে, শেয়ার মার্কেটে যারা বিনিয়োগ করে তাদের সচেতনতার জন্যই এই হচ্ছে সারথি অ্যাপটা, ভারত সরকার একটা মোবাইল অ্যাপ লঞ্চ করেছে, তাই না?
তো দেখো এবার এই যে দেখো দেখাচ্ছে যে ডাও জোন্স, এরকম দেখো শেয়ার মার্কেটের সম্পর্কে তোমরা যারা পরিচিত তারা নিশ্চয়ই জানো যে অনেক এই ছবিগুলোর সঙ্গে তারা অবশ্যই পরিচিত, শেয়ার কতটা উঠেছে কতটা নেমেছে। তো সারথি বলে একটা মোবাইল অ্যাপ চালু করছে বিনিয়োগকারী যারা বিনিয়োগ করতে চায় শেয়ার মার্কেটে তাদের এ করার জন্য। তো সেটা কে করবে? সেটা অবভিয়াসলি কে করবে? সেটা করবে সেবি। সেবির কাজই এটা, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। তারাই এই সংস্থাটাই তারা হচ্ছে সারথি অ্যাপটা লঞ্চ করেছে, যে বিনিয়োগ করার আগে জেনে বুঝে পড়াশোনা করে নিজের রিস্কে বিনিয়োগ করুন, কোনো রকম ফ্রড কেসে পা দেবেন না। এই বিষয়টা এই সংস্থার কাজ, এই বিষয়টা সচেতন করা, এবং তার জন্য তারা করেছে সারথি অ্যাপ লঞ্চ। ক্লিয়ার? তো বাকিগুলো তো হবে না। আরবিআই আগে বলেছি, ইরিডাই যে সংস্থাটা IRDAI, ইরিডাই এই সংস্থাটা কিসের সংস্থা? এটা হচ্ছে ইন্স্যুরেন্স যে সেক্টর হয় না, ইন্স্যুরেন্স যেমন LIC, ইন্স্যুরেন্স যে সেক্টর সেই সেক্টরের হচ্ছে রেগুলেটর এই ইরিডাই, ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া। আর একবার বলি, ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া, যারা ইন্স্যুরেন্স সেক্টরকে রেগুলেট করে। আর নীতি আয়োগ তো আমি বারবার বলে এসেছি, আর এটা বলছি না। তাহলে উত্তর কি হবে? অপশান বি, ছবি দেখে নিয়েছো। চলো আজকের মতো 30টা কোশ্চেন তোমাদের থাকলো, বাকি কোশ্চেনগুলো তোমাদের আমরা পরপর পার্টে নিয়ে আসবো। তার আগে তোমরা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো এবং আমাদের চ্যানেলের সাথে ফলো করে তোমরা পড়াশোনাটা করতে থাকো। আর দেরি করো না, 1 মার্চ এবং 8ই মার্চ পরীক্ষা, তোমরা জোর কদমে অবশ্যই পড়াশোনার প্রতি ফোকাস করো। সফলতা পেতে গেলে অবশ্যই তোমাদের এই কাজটা করতে হবে। চলো আজকের মতো সেশনটা শেষ করলাম। যদি ভিডিও ভালো লাগে ভিডিওকে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ।